বাঙালি আবেশ। হ্যাঁ, সেই আবেশে ঘিরে আছে আজ রাতেও। ঋতুপর্ণর প্রথম ছবি হীরের আংটি, কিন্তু আজ তোমাদের প্রথম শোনাবো এক অভিশপ্ত আংটির গল্প। ঋতুর আরো গল্প, ঋতুর লেখা এসব শোনাবো তারপরে। কিউরিও শপের একটা আংটি, কি অদ্ভুত রহস্য তাকে ঘিরে। এই গল্প যিনি লিখেছেন তিনিও এক অসাধারণ মানুষ। মানে একজন মানুষের মধ্যে এত গুণের সমাহার সত্যিই বিরল। এই প্রজন্মের তোমরা অজয় হোম নামটার সঙ্গে তেমন পরিচিত নও বলেই আমার ধারণা। ভাবতে পারো, এই মানুষটি সুনামের সঙ্গে ক্রিকেট খেলেছেন, ক্রীড়া সাংবাদিকতা করেছেন, তুখোর তাসুরে দুঁদে ব্রিজ প্লেয়ার, আকাশবাণীর সঙ্গীত শিল্পী, এল ম্যাগাজিনের সম্পাদক, প্রকৃতি বিষয়ের পত্রিকার সম্পাদক, প্রকৃতি চর্চা কেন্দ্রের স্থাপক, সায়েন্স ফিকশন থেকে গোয়েন্দা গল্প লেখক, যার গুণগ্রাহী ছিলেন স্বয়ং সত্যজিৎ রায়ও, প্রশান্তচন্দ্র মহলানবিশের উদ্যোগে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের গ্রন্থাগারিকও হয়েছিলেন তিনি। তবে সবকিছু ছাপিয়ে তাঁর পরিচয় তিনি বোধ করি একমাত্র বাঙালি পক্ষী বিশারদ, অর্নিথোলজিস্ট। যেমন ভারত বিখ্যাত অর্নিথোলজিস্ট সালিম আলী এবছর অজয় হোমের শতবর্ষ। তাঁরই কলমে আজকের প্রথম রহস্য কাহিনী ধ্বংসবীজ। এখানে খুন নেই, মৃত্যু আছে। ধ্বংসবীজ। কলেজে যখন পড়ি তখন কলকাতার চিনেপাড়ার প্রতি আমার একটা অদম্য আকর্ষণ ছিল। সুযোগ সুবিধা হলেই ফেয়ার্স লেন, ব্ল্যাকবার্ড লেন এলাকায় ঘুরতাম। নামকিং, চাংওয়া তখন ওখানে ছিল। কেতাদুরস্ত হয়ে বড় রাস্তায় উঠে আসেনি। বীরেন্দ্র কুমার রায়ের রহস্য লহরী, চারপেনি সিরিজের সেক্সটন ব্ল্যাক, এরকম দেশি বিদেশি সাহিত্যের দৌলতে চীনেদের আমি রহস্য খনি বলে ভাবতাম। সবাই বুঝি জলদস্যু, কূট চক্রান্তকারী আর ভীষণ প্রকৃতির। এখানে কিছু অহিফেন সেবী, জুয়ার আড্ডা এবং গুন্ডা যে ছিল না তা বলবো না, তবে সেসবের নেতৃত্ব করত মুসলমান আর অ্যাংলো ইন্ডিয়ানরা। নামকিং এ প্রায় সুখাদ্য অখাদ্য খেতে যেতাম। তার পাশেই ছিল বুড়ো মোহাম্মদ আলীর কিউরিও শপ। নামকিং থেকে খেয়ে একবার মোহাম্মদ আলীর দোকানে ঢুকতাম। মোহাম্মদ আলী আমায় টানতো তার অসম্ভব গুল মারার ক্ষমতা দিয়ে। দোকানে খুব একটা দামি জিনিস আমি দেখিনি কখনো। সবই ওই বস্তা বছা, ভাঙা চোরা, মরচে পড়া মাল। সেই সব জিনিস হাতে নিয়েও মুহূর্তে এমন গল্প ফাঁদতো মোহাম্মদ আলী যে মুগ্ধ না হয়ে পারতাম না। অভিভূত হয়ে মাঝে মধ্যে দু একটা কিনেও ফেলতাম। মুখের চামড়া কুঁচকে গেলেও বুড়ো মোহাম্মদ আলীর চেহারাটা ছিল ভারী সুন্দর। নিজেকে বলতো আরমানি মুসলমান, হয়তো পূর্বপুরুষের কেউ ছিল। আমি অবশ্য তা বিশ্বাস করতাম না। বাঙালি ছাড়া তাকে আর কিছু ভাবাই যায় না। কিন্তু একটা ভাঙা সস্তার ব্রোচ তুলে যখন বলতো, দেখুন বাবু, এই ব্রোচের ডিজাইনটা দেখুন, দুনিয়ায় ঘুরলে ডুপ্লিকেট পাবেন না। আর ভাবুন কার ছিল এই ব্রোচ। ওয়ারেন হেস্টিংস আর বিবির মোস্ট ফেভারিট কালেকশন। এই ব্রোচ পরে ফিটনে চড়ে সাঁঝ বিহানে ময়দানের পাশের রাস্তায় ঘুরতেন। ওয়ারেন হেস্টিংস এর হাত ধরে ভিক্টোরিয়া মেমোরিয়ালে মর্নিং ওয়াক করতেন। সবার নজর কাটত এই ব্রোচ। এটা দেখুন, এটা দেখুন, এ কলম। এই কলমটা দেখুন আর ভাবুন এর মালিক কে। বাবু, এ কলমের সঙ্গে জড়িয়ে আছে বাংলার এক কলঙ্কিত ইতিহাস। 1757 পলাশির যুদ্ধ। লর্ড ক্লাইভ এই কলম দিয়ে লিখতেন লর্ড ক্লাইভ পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে যে হারিয়ে দিল। আচ্ছা, এটা কি দেখছেন বলুন?
কি দেখছেন? এটা চেনেন এই বস্তুটি? আজকাল তো এর ব্যবহার উঠেই গেছে, কিন্তু এক সময় ঘরে ঘরে সবার গোসলখানায় কি বলে অপরিহার্য ছিল এই গাড়ু। গাড়ু, আর ভাবুন মালিকের নাম, ভাবুন এ গাড়ু কার? মহারাজা নন্দ কুমার। এখন যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আগে ওইখানে ছিল জেলখানা, আর ওইখানেই হয়েছিল মহারাজা নন্দ কুমারের ফাঁসি। কিন্তু সে তো অনেক পরের কথা। এই গাড়ু ছিল মহারাজা নন্দ কুমারের প্রাণ, আর তার ফরমান ছিল কি ওনার গাড়ু আর কেউ ব্যবহার করতে পারবে না। একবার কি হলো, বাড়িতে এলেন এক নতুন মেহমান। তিনি তো ফরমানের কথা কিছু জানেন না, গাড়ু নিয়ে চলে গেলেন গোসল। আর মহারাজা নন্দ কুমার এত গুসা হলো, এত গুসা হলো, এত গুসা হলো কি প্রতিটি সংগ্রহের পেছনে অসামান্য সব রোমহর্ষক গল্প বলতেন মোহাম্মদ আলী, আর মুগ্ধ হয়ে শুনে যেতাম। কল্পনার চোখ তখন তাই সত্য বলে দেখাতো, নিখুঁত ছবি যেন ফুটে উঠত বাস্তব হয়ে। আমাকে একবার প্রায় গুছিয়েই ফেলেছিলেন এক মুখ ভাঙা মরচে পড়া ছোড়া। মিরানের আদেশে মোহাম্মদী বেগ নাকি এই দিয়েই সিরাজউদ্দৌলাকে খুন করেছিল। মোহাম্মদ আলী বলেছিলেন, এমন সুযোগ আর পাবেন না বাবু, এই ঐতিহাসিক থিওরিও মাত্র 15 টাকা দাম, এত সস্তা। ন্যায্য মূল্য কত হওয়া উচিত আপনি বলুন? আপনি পুরনো খদ্দের, আমার সমাজদার লোক। আচ্ছা ঠিক আছে, 12 টাকা দিয়ে দিন। আপনি কি হলো, পছন্দ হলো না? 10 টাকা? আরে 10 টাকা তো দিন। সত্যি দুঃখ হচ্ছে আমার দোস্ত, আমার কি সুযোগ হারাচ্ছে। আচ্ছা ছেড়ে দিন, ওটা যদি পছন্দ না হয় তো এটা নিন। একটা ভাঙা তামাকের পাইপ দেখে আমায় বললেন, ভাবতে পারছেন বেলগাছিয়ার বাগানে বসে মাইকেল মধুসূদন দত্ত এই পাইপ খেতে খেতে বীরাঙ্গনা আর ব্রজাঙ্গনা কাব্য লিখেছিলেন। শেষ পর্যন্ত আমাকে কাবু করেই ফেলতেন মাঝে মাঝে। এমনি ভাবেই একে একে আমার কাছে জমেছে ভূদেব মুখুজ্জের নস্যির ডিবে, জবচার্নকের আলবোলা নল, অ্যান্টনি ফিরিঙ্গির লেখার কলম দোয়াত, রাশিচক্র আঁকা আলেকজান্ডারের আংটি, যা পুরুরাজকে তিনি দিয়েছিলেন বন্ধুত্বের নিদর্শন রূপে। ব্যক্তিগত চৌম্বক শক্তি যাকে বলে, সত্যি তাই ছিল ওই বুড়ো মুসলমানটার। কথা বলার সময় চোখ দুটো গোল হয়ে বড় হয়ে জ্বলে উঠত যেন। কুঁচকে পড়া চামড়ায় ঢাকা মুখ বেঁকে গিয়ে এমন এক সর্বনাশা রহস্যময় হাসি ফুটে উঠত, কি বলবো। সবসময় একটা তাপ্পি দেওয়া শেকেলে মুসলমানি দরবারি জব্বা পড়ত। তার কাছে একবার শুনেছিলাম সেটা নাকি খোদ আওরঙ্গজেবের। সেই আলখাল্লার বুকে আটকানো থাকতো একটা লাল গোলাপ। না, এই গোলাপ ছাড়া কখনো মোহাম্মদ আলীকে দেখেছি বলে আমারও মনে পড়ে না। এক কথায় বুড়ো মোহাম্মদ আলী ছিল সত্যি সত্যি যাকে বলে দুর্নিবার আকর্ষণী শক্তি। বুড়োর মধ্যে একটা শিল্প সত্তাও ছিল, না হলে মুহূর্তের মধ্যে অমন সুন্দর গল্প কেউ ফাঁদতে পারে। সেদিন বহুক্ষণ ধরে চেষ্টা করছে আমাকে একটা কিছু গছাতে, খুব সম্ভব পয়সার টানাটানি যাচ্ছিল। একটা 14 ক্যারেট সোনার দাঁত খোটা ভেলভেটের ট্রে থেকে তুলে নিয়ে বলল, দেখেন এটা, আর ভাবুন এটা কার? বিদ্যাসাগর মশায়ের। বড় প্রিয় ছিল এই দাঁত খুরপি, কখনো কাজ ছাড়া করতেন না। পড়ানোর ফাঁকে ফাঁকে, লেখার ফাঁকে ফাঁকে এই দিয়ে খুটুর 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 করে দাঁত খুঁড়তেন। নেবেন নাকি? বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত এই দাঁত খুকরি। হঠাৎ সেটাকে রেখে দিয়ে একটা বড় শিলমোহর আংটি তুলে একদৃষ্টে তার দিকে তাকিয়ে চোখ পিটপিট করতে লাগলেন। আংটির ওপর কয়েকটা জড়ানো আরবি হরফ উঁচু হয়ে আছে। বুঝলাম আনকোরা নতুন কোন গুল মারার মতলব, গল্পটা মনে মনে ভাঁজছেন। মোহাম্মদ আলী কিছু বলার আগেই তাকে বললাম, এটা কি আওরঙ্গজেবের শিলমোহরের আংটি নাকি? হ্যাঁ নিশ্চয়ই তাই। চোখ পিটপিট করে রহস্যময় হাসি হাসলেন মোহাম্মদ আলী। না বাবু না, আওরঙ্গজেব না, কিং সলোমনেরও না দোস্ত, এ হচ্ছে ধ্বংস বীজ। বাবা, অদ্ভুত না? ধ্বংস বীজ। কি 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 বিশেষত্ব এর? সৌভাগ্য আনে বুঝি? আংটি পড়লেই সৌভাগ্য সঙ্গে চলে আসে, লটারিতে অনেক টাকা পাওয়া যায়। বুড়োর চোখ যেন মুহূর্তে জ্বলে উঠল, মুখের প্রতিটি কুঁচকে পড়া চামড়ার খাঁজে চাপা হাসি ফুটে উঠল। না 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 দোস্ত, আপনার আন্দাজ ঠিক নেই। এই আংটি সৌভাগ্য আনে না, মানুষের জীবনে আনে কেবল দুর্ভাগ্য। অভিশপ্ত আংটি এটা। আংটিটা মুখের সামনে তুলে ধরে
অক্ষরগুলোর উপর আঙুল বুলিয়ে বললেন, এর মধ্যে কি লেখা আছে জানেন? এই আংটি মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাবে। যদি তুমি ধনী হও, পড়ার সঙ্গে সঙ্গে দারিদ্র এসে নামবে তোমার উপর। স্বাস্থ্যবান হয়ে যাবে রুগ্ন পীড়িত, তুমি দিব্যি ফুর্তিতে বেঁচে আছো, এই আংটি তোমার মৃত্যুর কারণ হয়ে উঠবে। অভিশপ্ত আংটি। আরব দেশের এক জাদুকরের তৈরি হয়েছিল সালাদিনের সময় এক আরব প্রিন্সের জন্য। এই আংটি মন্দ ভাগ্য আনবেই দোস্ত। ইয়াদ রাখবেন, সৌভাগ্য কোনো দিন নয়। আমি গ্যারান্টি দিচ্ছি এর মধ্যে লুকোনো আছে ধ্বংসের বীজ। নেবেন নাকি? সস্তা সস্তা, খুব সস্তা, মাত্র 25 টাকা। আপনি কি পেয়েছেন আমি আলী সাহেব? 25 টাকা খরচা করে আমি দুর্ভাগ্য বয়ে আনবো? পাগল না মাথা খারাপ? আলী সাহেব ঝেড়ে কাশুন তো, ব্যাপারটা কি? যত দেখতে পাচ্ছি এই আংটি তো আপনার কোনো দুর্ভাগ্য বহন করে এনেছে বলে মনে হচ্ছে না। ঠান্ডা হন, ঠান্ডা হন দোস্ত। ছোকরা বয়স একটুতে গরম হয়ে ওঠেন। কি বলছি শুনুন এবং শিখুন। আমি তো এখনো বলিনি আপনাকে কি করে এর উপরে জাদু খাটে। যে এই আংটি কেনে তার কোনো ক্ষতি হয় না, আর যে বিক্রি করে তারও নয়। আমি এটা কিনেছি, সুতরাং আমার কোনো ক্ষতি হবে না। আপনি আমার থেকে কিনলে আপনারও কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি কাউকে এই আংটি দান করেন, তবে গ্রহীতার মস্তকে অকল্পনীয় ভাবে নেমে আসবে অভিশাপ। বুঝতে পারছেন? বুঝতে পারছেন দোস্ত কোথায় এই আংটির প্যাচ? ওই আরব প্রিন্স একবার এক রাজকুমারীর প্রেমে পড়ল। রাজকুমারী কিন্তু অন্য এক প্রিন্সকে ভালোবাসত। প্রেমিক প্রিন্স কোনো কায়দা করতে না পেরে এক জাদুকরকে অনেক দিরহাম দিয়ে এই ধ্বংসের বীজ মন্ত্রপুত আংটি বানিয়ে ভাই বলে সম্বোধন করে রাজকুমারীর প্রিয়তমের আঙুলে আংটি পরিয়ে দিল। বাস, ঠিক 3 দিন পরে প্রতিদ্বন্দ্বী প্রিন্স সিংহের হাতে মারা পড়ল। এই খবর পাওয়া মাত্র রাজকুমারী শয্যা নিল, আর 3 দিনের মধ্যে মৃত্যু এসে বিচ্ছেদ যন্ত্রণা শেষ করে দিল তার। সিংহে খাওয়া মৃতদেহ থেকে প্রেমিক প্রিন্স এই আংটিটা এনে লুকিয়ে রেখে দিল। কিন্তু তার প্রাসাদের এক খোঁজা ভৃত্য এটাকে দেখতে পেয়ে কদিনের মধ্যে চুরি করে চম্পট দিল রাজপ্রাসাদ থেকে। আলী সাহেব স্রেফ মিথ্যের পর মিথ্যে চালিয়ে যাচ্ছেন, তা বুঝতে আমার এতটুকু কষ্ট হলো না। তবু তারিফ করে বললাম, বাহ বাহ বাহ, সুন্দর, চমৎকার। তারপর খোঁজাটার কি হলো শুনুন। চুরি করলেও দুর্ভাগ্য নেমে আসবে, বেচা কেনা করতেই হবে। ওই খোঁজাটাকে পথে ডাকাতেরা ধরলো, গলা কেটে হাতের আংটি নিয়ে বেচে দিল এক সওদাগরকে। কিন্তু ডাকাতেরা দাম দিয়ে কেনেনি, তাই তারা ধরা পড়ে গেল, প্রত্যেকের ফাঁসিও হয়ে গেল। সওদাগর ওই আংটি বিক্রি করলো একজন সজ্জন মুসলমানকে। সুতরাং তারা দুজনে কিন্তু ঠিক রইল, যে কিনবে যে বেচবে তার কোনো ক্ষতি হবে না। ওই মুসলমান ভদ্রলোকটির অভিভাবক ছিল তার এক বজ্জাত খুড়ো। এই খুড়োকে খুশি করার জন্য আংটিটা ভাইপো তাকে প্রেজেন্ট করলো। শুনলে বিশ্বাস করবেন না দোস্ত, ঠিক সেই দিনই মেড়া ছাদ থেকে পড়ে খুড়ো ঘাড় ভেঙে মরে গেল। আর সেই সজ্জন মুসলমান যুবক খুড়োর পুরো সম্পত্তির মালিক হয়ে গেল। আমি রাত ভোর আপনাকে বলে যেতে পারি পরপর কি হয়েছিল। পরপর পরপর নেবেন নাকি 25 টাকায়? কি হবে বলুন তো নিয়ে? আলী সাহেব, আমার তো কোনো বড় লোক খুড়ো জাটা কেউ নেই, এমনকি এমন কোনো শত্রুও নেই যার মৃত্যু কামনা করতে পারি। তাছাড়া মানে সবচেয়ে বড় কথা, আমার পকেটে এখন 25 টাকাও নেই। মনে রয়েছে কি আমার কথা আপনি বিশ্বাস করছেন না? ভাবছেন আমি মিথ্যা বলে যাচ্ছি, মিথ্যা বলে যাচ্ছি আপনাকে। না না না, আমি আমি বেশ বুঝতে পারছি আপনি ভাবছেন আমি একজন ডাহা মিথ্যাবাদী। হায় হায়, আমি আপনাকে দোষ ভাবি আর আপনি আমার মুখের উপর মিথ্যাবাদী বলে আমাকে গালি দিলেন। এই বিখ্যাত ধ্বংস বীজ আপনার মঙ্গলের জন্য মাত্র 25 টাকায় আমি ছেড়ে দিচ্ছি, আর আপনি আমাকে ঠোক জুয়াচোর মিথ্যাবাদী বলছেন। এই না হলে আর কলিকাল। উপকারের মর্ম লোকে বোঝে না।
আলী সাহেবের উত্তেজিত হওয়া দেখে আমি তাড়াতাড়ি বলে উঠি, না না না, আলী সাহেব কি বলছেন, একই কথা, আপনি ওভাবে কেন নিচ্ছেন? আমি কি এইসব কথা আপনাকে বলতে পারি? বলুন, আপনি বিশ্বাস করেন আমি বলতে পারি আপনাকে এইসব কথা? সেদিন বুড়োকে ঠান্ডা করতে গিয়ে আমাকে হাতল ভাঙা এক চিনেমাটির চায়ের কাপ কিনতে হলো 5 টাকা দিয়ে। কারণ ওই কাপে চা খেতে খেতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বিষবৃক্ষ লিখেছিলেন। পরে আমারই সামনে একদিন আলী সাহেব সেই ধ্বংসবীজ আংটি এক বড় লোকের বাঘিনী মার্কা স্ত্রীকে খুবই সস্তায় মাত্র 50 টাকায় বিক্রি করেন, আমার নিজের চোখে দেখা। বহু বছর পার হয়ে গেছে। আলী সাহেব আর তার দোকানের কথা কবেই ভুলে গেছি। পড়াশোনা শেষ হয়েছে, কাজকর্মে ঢুকেছি, চিনেপাড়ার ওদিকে আর যাওয়াই হয় না। তারপর জড়িয়ে পড়েছি সংসারের জালেও। আর এখন তো চিনেপাড়ার সে ঐতিহ্যও নেই। পুরনো সব বাড়ি ভেঙে ভেঙে নতুন নতুন রাস্তা হয়েছে, চেনাই যায় না। ইংরেজের রাজত্বের অবসান হয়েছে। হঠাৎ রোববারের কাগজে অভিশপ্ত রত্ন বলে বহু ছবি সহ একটা প্রবন্ধ নজরে পড়ল। বিখ্যাত বিখ্যাত রত্নের পেছনে কিরকম সব অভিশাপ, তারই গল্প। হোপ ডায়মন্ড, গ্রেট ব্লু ডায়মন্ড, কানপুরের রক্তচুনি, পেরুর পান্না, সবকিছুর পরে সবার শেষে ধ্বংসবীজ। সেই আরবি হরফ জড়ানো শিলমোহর আংটির ছবি, যার সঙ্গে আমি একদিন খুব ভালোভাবে পরিচিত ছিলাম। ওই আংটির ছবির সঙ্গে রয়েছে এক রোমহর্ষক গল্প। লেখক লিখেছেন, বলাগড়ের শ্রীযুক্তা চৌধুরীর সংসারে দুর্ভাগ্যের ছায়া নেমে আসে এই আংটি এক অখ্যাত নামহীন কিউরিও শপ থেকে উদ্ধার করার পর। শ্রীযুক্তা চৌধুরী বিশ্বাস করেছিলেন এর রহস্যজনক গুণের কথা। তিনি আংটিটা দিয়েছিলেন তার এক অবিশ্বাসী চিত্রকর প্রেমিককে। দুদিন বাদেই সেই প্রেমিকের সঙ্গে এমন এক অবস্থায় তিনি ধরা পড়েন যে স্বামী ক্ষিপ্ত হয়ে হাতের কাছে একটা লোহার ডান্ডা পেয়ে তাই দিয়ে প্রেমিককে খুনই করে ফেলেন। শ্রীযুক্ত চৌধুরী এই সমস্তই কৃতকর্মের অনুশোচনায় কোর্টে খুলে বলেন। তিনি পরে কলকাতার এক শেয়ার মার্কেটের মারোয়ারিকে এই আংটিটা বিক্রি করে দেন। মারোয়ারিকে বারবার করে সাবধান করে দেন বিক্রি না করে এই আংটি যেন কখনো হাতছাড়া না করে। কিছুদিন বাদে মারোয়ারিটি আটকে পড়ে এক ব্যবসায়ীর কাছে। তাকে অর্থের বদলে এই আংটিটি উপহার দেয়। সেই দিনই ক্লাইভ স্ট্রিটে রাস্তা পার হতে গিয়ে লরি চাপা পড়ে মৃত্যু ঘটে সেই ব্যবসায়ীর। আংটি তার কাজ করে চলে। ব্যবসায়ীর উত্তরাধিকারী অপদার্থ বড় ছেলে সেই আংটিটি পরে। একে জুয়াচোর ছিল, আরও জুয়াচোর হলো। 7টা চেক জাল করার অপরাধে তার জেল হলো। জেলের ভেতর নিউমোনিয়ায় মারা যায় সেই ছেলে। আংটিটা এরপর গিয়ে পৌঁছয় সেকেন্ড হ্যান্ড বাজারে এবং সেখান থেকে এক বোম্বাইওয়ালা কিনে নিয়ে তার বিভৎস কিউরিও সংগ্রহে রাখেন। চোর সেখান থেকে এক রাত্রে সেটা চুরি করে। পথে তাকে ধরে এক পুলিশ সার্জেন্ট। চোরটা সার্জেন্টকে ছুরি মারে। সার্জেন্ট আত্মরক্ষার্থে রিভলভার বার করে চোরের পেটে গুলি করে। কয়েক ঘন্টার মধ্যে হাসপাতালে মারা যায় চোর। আংটি আবার ফিরে যায় মালিকের কাছে। এক সন্ধ্যায় বোম্বাইয়ের সেই ধনী ব্যবসায়ীর অনুপস্থিতিতে তার একমাত্র কন্যারত্ন তার ইয়ারবক্সদের নিয়ে এক পার্টি দেয়। চাচা, টুইস্ট ইত্যাদি নাচ ও মদের বন্যা হয়ে যায় সেই পার্টিতে। কন্যারত্নটি বাবার ব্যক্তিগত মিউজিয়াম থেকে ধ্বংসবীজ আংটিটা এনে সকলকে দেখায় এবং নিজে আঙুলে পরে মদের ঝোঁকে নানান বাহাদুরি নিতে থাকে। এ সমস্ত খবরই ওই রোববারের কাগজে পড়লাম। পার্টি ভাঙে একেবারে ভোরে। মেয়েটি তখন নেশায় চুর, দাঁড়াতে পারছে না। তার নাকি গরম লাগছে। বাইরের খোলা হাওয়ায় ড্রাইভ করলে মাথা ধরা বা গরম দুটোই কেটে যাবে। 2-4 জন তাকে বাধা দিলেও ধনীর আহ্লাদে দুলালি কারুর কথা শোনে না। স্পোর্টস কার নিয়ে বেরিয়ে যায় 70-80 মাইল বেগে। বেশি দূর নয়, একটা বাঁকের মুখে টাল সামলাতে না পেরে গাড়ি ধাক্কা খেয়ে উল্টে পড়ে। গাড়িতে আগুন জ্বলে ওঠে। সেখানেই সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটে মেয়েটি। শোকার্ত পিতা আংটিটিকে এক আমেরিকান মিলিয়নিয়ারকে বিক্রি করে দেন মাত্র 10 নয়া পয়সায়। তারপর সন্ন্যাস ধর্ম নিয়ে সংসার ত্যাগ করেন তিনি।
এখন সেই ধ্বংসবীজ আংটি নিলামে উঠেছে আমেরিকায়। কাগজটা পড়ে মনে মনে ভাবি, ওই আংটি আলী সাহেবের দোকান থেকে আমি কিনতে পারতাম মাত্র 25 টাকায়। এর মধ্যে কেটে গেছে আরো বছর দুয়েক। একদিন দুপুরে গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে কাজ সেরে বেরিয়েছি, যাব ডালহৌসি পাড়ায়। ফুটপাত থেকে নেমে ট্যাক্সি ধরবো বলে একটা চলন্ত ট্যাক্সির দিকে হাত তুলেছি। এমন সময় এক সুবেশা সুদর্শনা তরুণী আমার পথ আটকে দাঁড়ালো। সানগ্লাসটা মাথার উপর তুলে দিয়ে জিজ্ঞেস করলো, আপনি মিস্টার হোমদা? অপরিচিত এক তরুণীকে এভাবে কথা বলতে দেখে অবাকই হলাম। হ্যাঁ হ্যাঁ, আমি। চিনতে পারছেন না তো? স্বাভাবিক, আপনার মনে থাকার কথাও নয়, কিন্তু আমি আপনাকে আমার বাবার দোকানে প্রায় দেখতাম। আচ্ছা, আপনার মোহাম্মদ আলীকে মনে আছে? আরে নিশ্চয়ই, আলী সাহেবকে কি ভুলতে পারি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তুমি আলী সাহেবের মেয়ে জুনেইদা? ও বাবা, নামটা মনে আছে আপনার? সে কত ছোট্ট দেখেছিলাম তোমাকে, কত বড় হয়ে গেছো তুমি। বাবা কেমন আছেন? বাবা নেই। আমি এখন দোকান দেখছি, কিন্তু তার মতো কোনোদিনই হতে পারবো না। কি পার্সোনালিটি, কি ইন্টেলিজেন্স! আমাদের কিউরিও লাইনে চোখই হচ্ছে আসল। ঠিক বস্তুকে চিনতে পারাই সবচেয়ে দুরূহ কাজ। বাবার মতো লোক হয় না। বছর 5 আগে বাবার চোখে ছানি পড়ল, অপারেশন হলো, কিন্তু চোখ আর ফিরে পেলেন না। আমাকে তখন থেকেই দোকান দেখতে হচ্ছে। আচ্ছা, আপনার সেই ধ্বংসবীজ আংটির কথা মনে আছে? অবশ্য বেশ কবছর আগের ঘটনা। আরে বাবা, ধ্বংসবীজ কখনো ভুলতে পারি? আমার সামনেই তো বলাগড়ের চৌধুরানীকে বিক্রি করেছিলেন তিনি। হ্যাঁ, ঠিক বলেছেন। বাবার মতো কল্পনা শক্তি আর গুছিয়ে নয়কে হয় করার যে অসামান্য ক্ষমতা, তা আমার নেই। দেখেছি 6 আনা দামের জিনিসকে গল্পের মধ্যে দিয়ে এমন মহিমান্বিত করতেন যে 100 টাকায় সেটা বিক্রি হয়ে যেত। এইসব গল্প তৈরি করতেন সেই মুহূর্তে। সত্যি অদ্ভুত ক্ষমতা। তারই গল্প আজ ধ্বংসবীজকে কি মর্যাদাই না দিয়েছে। বাবা কিনেছিলেন 5 শিকে, বিক্রি করেছিলেন 50 টাকায়। আর এখন আপনাকে বলতে বাধা নেই, ওটার দাম এখন 10 লক্ষ টাকা। মানে? আমি অফার পেয়েছি 8 লাখ। 8 লাখ? মানে ওই আংটি কি এখন তোমার কাছে? হ্যাঁ, আমি আমেরিকায় সেলে কিনেছিলাম 3 লক্ষ টাকা। ভেবেছিলাম অ্যাটলিস্ট 5 লাখে তা বিক্রি করতে পারব। আমেরিকা থেকে ফিরে বাবাকে একটু সারপ্রাইজ দেবার জন্য বলেছিলাম, আমি কি এনেছি আমেরিকা থেকে তা তুমি ভাবতেই পারবে না। যখন শুনলেন ধ্বংসবীজ, তখন তার যে কি আনন্দ! বাবার আনন্দ দেখে আমারও খুব ভালো লাগলো। বাবাকে বললাম, বেদেদের কাছ থেকে কেনা সামান্য আংটি তোমার প্রতিভায় আজ পৃথিবীর অন্যতম সম্পদ, তাই তোমার জিনিস তোমাকেই প্রেজেন্ট করলাম। এই বলে আংটিটা তার হাতে পরিয়ে দিলাম। বাবা জিজ্ঞেস করলেন কত টাকায় আমি কিনেছি। যখন শুনলেন 3 লাখ টাকা, সোজা বিছানার ওপর উঠে বসলেন। পরে আঙুলে পড়া আংটিটা হাতের মুঠোয় ধরে চিৎকার করে উঠলেন, তারপর ঢলে পড়লেন বিছানায়। হার্ট ফেলিয়ার। শকেই হলো, আসলে মাত্র 5 শিকের আংটি তো। আমারও সেই মুহূর্তে মনে পড়ল ধ্বংসবীজের অভিশাপের কথা। আমি না হয় টাকা দিয়েই কিনেছি, কিন্তু বাবার আঙুলে যে আমি পরিয়ে দিলাম, মানে বাবাকে দিলাম। কেন যে দিলাম? Oh no!